গল্পের আসরবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন আগাথা ক্রিস্টির লেখা আ ক্যারিবিয়ান মিস্ট্রি। আজ এই দ্বিতীয় পর্ব। সেদিনই ডাক্তার গ্রাহাম জেমসটাউন অ্যাডমিনিস্ট্রেটরের অফিসে তার বন্ধু ডেভেন্ট্রির সঙ্গে দেখা করলেন। গোড়া থেকে সব ঘটনা তাকে খুলে বললেন। সবশেষে বললেন, মেজরের মৃত্যুটাকে স্বাভাবিক বললেই অন্য সকলের মতো আমিও মেনে নিতে পারতাম, যদি না ফটো অদৃশ্য হয়ে যেত। তাছাড়া হোটেলের পরিচারিকাটিও জোরের সঙ্গে ওষুধের বোতলের কথাটা জানিয়েছিল। ডেভেন্ট্রি বললেন, মেজর ব্লাড প্রেশারে মারা না গিয়ে থাকলে তুমি বলতে চাইছো আসল ওষুধের বদলে কেউ অন্য ওষুধ রেখে দিয়েছিল? ডক্টর গ্রাহাম বললেন, ভিক্টোরিয়া ওরকমই ভাবেছে, তবে আসল ঘটনা তা নয়। মেজরকে কেউ মারার উদ্দেশ্যে পানীয় বা অন্য কিছুর সঙ্গে কিছু খাইয়ে দিয়েছিল, আর মৃত্যুটাকে স্বাভাবিক রূপ দেওয়ার জন্য ব্লাড প্রেশারের ওষুধের শিশি তার ঘরে রেখে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে রটনা করে দেওয়া হয় মেজর উচ্চ রক্তচাপে ভুগছিলেন। ব্যাপারটা অত্যন্ত বুদ্ধির সঙ্গে করা হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি মেজরের মৃত্যুর পর সবাই তার ব্লাড প্রেশারের ব্যাপার নিয়েই আলোচনা করছে। তাহলে ব্যাপারটা আমি কি গোয়েন্দা দপ্তরকে জানাবো? তাহলে মেজরের দেহ বের করে তদন্ত করা যায়। করতে হবে খুব গোপনে, কিন্তু এখনো ভেবে দেখো, গোটা ব্যাপারটাই একটা কল্পনার প্রাসাদ বলে প্রমাণ হয়ে যাবে না তো? তেমন হলে তো আমি স্বস্তি পাই। ডাইনিং রুমের টুকিটাকি কাজ সেরে নিয়ে বারান্দায় বেরিয়ে এলো মলি। পানভোজন, গান বাজনা, হই হট্টগোলের আরেকটা সন্ধ্যা এগিয়ে আসছে। হোটেলের ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা তার মাথায়। টিম আর মলি দুজনে মিলে অনেক স্বপ্ন দেখে চলছে। এই সময় মিস্টার ডাইসন যেন আচমকা সেখানে উপস্থিত হলেন। খুব দুঃখিত, চমকে দিলাম বোধ হয়। ও মিস্টার ডাইসন, সত্যি আপনি এসেছেন, একদম টের পাইনি। আশেপাশে তখনও কেউ এসে পৌঁছায়নি। মলিকে নিভৃতে পেয়ে খুব আন্তরিক স্বরে মিস্টার ডাইসন কথা বলতে লাগলেন। পরে বললেন, ভাবছি তুমি আর আমি একদিন পিকনিক করব। মন্দ কি, করা যাবে। বলে মিষ্টি হেসে মলি মিস্টার গ্রেগরিকে এড়িয়ে বাড়ি গিয়ে ঢুকলো। টিম কাছেই ছিল, এগিয়ে এসে জিজ্ঞেস করলো, ওখানে মনে হলো কার সঙ্গে কথা বলছিলে? গ্রেগরি ডাইসন একটু রঙ্গরস করতে চাইছিল। লোকটা মেয়েদের দেখলেই নানা রকম প্রস্তাব করে, একটু করকে দেওয়া দরকার। ভেবো না, সময় বুঝিয়ে আমি ব্যবস্থা করব। এই সময় টিমকি কাজে সেখান থেকে আবার সরে গেল। মলি রান্নাঘরে ঢুকে অন্য দরজা দিয়ে বেরিয়ে তীরের দিকে চলতে লাগলো। গ্রেগরি ডাইসন আপন মনে হাঁটতে হাঁটতেই নিজের বাংলোর কাছাকাছি আসতেই অন্ধকারে ঝোপের ভেতর থেকে ভূতের ছায়ার মতো ভিক্টোরিয়া তার সামনে এসে দাঁড়ালো। মিস্টার ডাইসন, একটা কথা বলবো আপনাকে। ও তুমি, কি হয়েছে? দেখুন তো, এটা আপনারই তো। ট্যাবলেট ভর্তি একটা শিশি সে এগিয়ে ধরল। ও, আমার সেরেনাইটের বোতল, এটা আমারই। কোথায় পেলে তুমি? সেই মেজর ভদ্রলোকের ঘরে, যিনি এখন কবরে শুয়ে আছে। মেজর প্যালগ্রেভের বাংলোতে? হ্যাঁ, ওরা আমাকে ঘরের সব জিনিস ফেলে দিতে বলেছিল, টুথপেস্ট, মালিশ, এই ওষুধটাও। এটা আপনি পাচ্ছিলেন না বলে খুঁজে দেখতে বলেছিলেন, তাই নিয়ে এলাম। হ্যাঁ, মনে পড়েছে, বলেছিলাম। কোথায় রেখেছি মনে করতে পারছিলাম না। আপনি কোথাও রাখেননি, আপনার বাংলো থেকে নিয়ে মেজরের বাংলোতে রাখা হয়েছিল। তুমি জানলে কি করে? আমি দেখেছি। ঝকঝকে সাদা দাঁত বার করে হাসলো ভিক্টোরিয়া। একজন শিশিটা মেজরের ঘরে রেখেছিল, এবার আপনাকে বোতলটা ফিরিয়ে দিলাম। কি বলছো তুমি? কাকে দেখেছিলে? এ কথার কোনো জবাব দিল না ভিক্টোরিয়া। অন্ধকার জঙ্গলের মধ্যে ঢুকে গেল। দাঁড়াও, যেও না। গ্রেগ দুপা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। কার সঙ্গে কথা বলছো গ্রেগ? মিসেস ডাইসন বাংলার রাস্তায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন। ওই কালো মেয়েটা, ভিক্টোরিয়া না যেন কি নাম। কি বলছিল ও? আমার সেরিনাইটের বোতলটা খুঁজে পাচ্ছিলাম না, বলেছিলাম না। মেয়েটার শিশিটা আমাকে দিয়ে গেল। ও সরিয়েছিল নাকি? না, কোথায় যেন পেয়েছে বলছিল। চলো,
রাতে খাওয়ার সময় হতে চলল। তীরে গিয়ে মিসেস ইভিলেন হিলিংটনের সঙ্গে দেখা হলো মলির। দুজনে দুটো চেয়ারে পাশাপাশি বসল। মলির বুকটা হু হু করছিল, চোখ ঠেলে জল আসতে চাইছিল, কিন্তু কারণ বুঝতে পারছিল না মলি। কি হলো, মুখ অমন থমথমে কেন তোমার? জানতে চাইলেন ইভিলেন। না, কিছু না। নিশ্চয়ই টিমের সঙ্গে কিছু হয়েছে। না না, সেসব নয়। শুনে সুখী হলাম। তোমাদের দেখলেই সুখী মনে হয়। তোমাদের চেয়ে নয়, যাই বলো। অ্যাডওয়ার্ড আর তোমাকে দেখে মনেই হয় না তোমাদের মধ্যে কখনো খিটিমিটি হয়। আমাদের কথা ভেবে লাভ নেই মলি। গত 3 বছর আমাদের মধ্যে আড়ালে কোনো কথাবার্তা নেই। কি বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি করে করবে? বাইরে যেয়ে আমরা মুখোশ পরে থাকি। গণ্ডগোলটা কি নিয়ে? আবার কি, আরেকজন, তুমিও তাকে জানো। তুমি কি মিসেস ডাইসন মানে লাকের কথা বলছো? ইভিলিন নীরবে মাথা নেড়ে সায় দিল। ওদের দুজনকে প্রায় সময়ই খোলাখুলি ঘুরে বেড়াতে দেখা যায়। ওতে কি আর শেষ? লাকির ব্যাপারে অ্যাডওয়ার্ড একেবারে পাগল। তোমাকে ছেড়ে যেতে চাই নাকি? দুটো বাচ্চা আছে বলে আমরা কেউই পরিবার ভেঙে দিতে চাই না। গ্রেগের প্রথম স্ত্রী প্রচুর টাকা রেখে গেছে। সে সব কিছু দেখেও না দেখার ভান করে চলেছে। আর আমি আর অ্যাডওয়ার্ড বন্ধু জীবন কাটাচ্ছি। বুঝতে পারছি না কি করে তুমি সহ্য করছো। অভ্যেস হয়ে গেছে। মাঝে মাঝে অবশ্য ওই নচ্ছার মেয়ে মানুষটাকে খুন করে ফেলতে ইচ্ছা হয়। যাক, ওসব বাদ দাও, তোমার কথা বলো। মলি কিছুক্ষণ চুপ করে থাকে, পরে বলল, জানো, আমার কেন যেন মনে হয় কোথাও কোনো গোলমাল রয়েছে। কেবলই মনে হয় কারা যেন ঝোপের আড়াল থেকে আমাকে লক্ষ্য করছে। পায়ের শব্দ, ফিসফাস এসব যেন শুনতে পাই। কেবলই এরকম মনে হয়। আর ভয় পাই। কিসের ভয়? ইভিলিন জানতে চায়। তা বলতে পারবো না। কতদিন এরকম হচ্ছে তা জানি না। তাছাড়াও অন্য একটা ব্যাপার ঘটছে। কি ব্যাপার? অনেক সময় যেন জ্ঞান থাকে না আমার। সেই সময় কিছুই মনে করতে পারি না। মাঝে মাঝে যেন অচেনা কারোর সঙ্গে কথা বলি, কিন্তু পরে তার কিছুতেই মনে করতে পারি না। প্রিয় মলি, অবস্থা যা বলছো, তোমার তো ডাক্তার দেখানো দরকার। না না, ডাক্তার দেখাবো না। সব ডাক্তারই এক কথা বলবে, কদিন পরে ঠিক হয়ে যাবে। অসহ্য। আচ্ছা, তোমার বাড়ির লোকজন, মানে মা, বোন বা আর কেউ এমন আছেন এখানে তোমার কাছে আসতে পারেন? মায়ের সঙ্গে আমার বনে না। বোনেদের বিয়ে হয়ে গেছে। বললে তারা হয়তো আসবে, কিন্তু আমি ওদের চাই না। কেবল টিম আমার কাছে থাকলেই হয়। টিমকে সব বলেছ? ঠিক বলিনি, কিন্তু ও বুঝতে পারে, আমাকে লক্ষ্য করে। ইভলিন এক মুহূর্ত চিন্তা করে, পরে বলে, আমার মনে হয় তোমার সবই কল্পনা। কল্পনা? হ্যাঁ, তোমার কথাই হয়তো ঠিক। ওরে বাস, বড্ড দেরি হয়ে গেল। ডাইনিং রুমে এখনই আমার যাওয়া দরকার। ক্রুদ্ধ দৃষ্টিতে পলকের জন্য ইভলিনকে বিদ্ধ করে মলি দ্রুত হোটেলের দিকে চলে গেল। ভিক্টোরিয়ার সেই ছোট্ট ডেরা, ভেতরে ওরা দুজন। একটা কিছু করব আমি, বুঝলে, বলল ভিক্টোরিয়া। ব্যাপারটা বলো আমাকে। অনেক, অনেক টাকার ব্যাপার। দেখো মেয়ে, টাকার লোভে কোনো ঝামেলা যেন জড়িয়ে পড়ো না। কলম ধরে হেসে উঠল ভিক্টোরিয়া। তোমার কিছু ভাবনা নেই, তুমি শুধু দেখে যাও। প্রচুর টাকা, বুঝেছ? এমন কিছু দেখেছি আমি, বাকিটা আন্দাজ করতে পারছি। মনে হচ্ছে ঠিকই ধরেছি। ইভিলিন, আর নয়, চলো আমরা ইংল্যান্ডে ফিরে যাই। সচুমকে স্বামীর দিকে তাকালো ইভিলিন, বলল, আমরা এসেছি এখনো 3 সপ্তাহ পুরো হয়নি। ইভিলিন তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীকে বুঝবার চেষ্টা করতে লাগলো। সত্যি তুমি বাড়ি ফিরে যেতে চাও? হ্যাঁ। তোমার লাকিকে ছেড়ে? তুমি নিশ্চয়ই সব জানো, কিন্তু আমাকে কিছু বলনি কেন? কার জন্য বলবো? বছর কয়েক আগেই তো আমাদের সব মিটে গেছে। সব কিছু ভেঙে দিতে চাইনি বলে আমরা দুজন এখনও অভিনয় চালিয়ে যাচ্ছি। কিন্তু বুঝতে পারছি না হঠাৎ ইংল্যান্ড ফেরার জন্য উতলা হয়ে উঠলে কেন? ব্যাপার কিছুই নয়, আমি এই জায়গা ছেড়ে চলে যেতে চাই। অর্থাৎ আমাকে বোঝাতে চাইছো তুমি প্রেমের টান কাটিয়ে উঠতে পেরেছ?
তার দিক থেকে ব্যাপারটা মিটেছে তো? গ্রেগ জানে তোমাদের এসব? তা জানি না, সে বরাবরই বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকে। গ্রেগ, তোমার অস্থিরতার ব্যাপার আমাকে খুলে বলো। এক মুহূর্ত এডওয়ার্ড কি ভাবল, তারপর বলল, লাকির কাছ থেকে এখনও যদি সরে না যাই তাহলে ওকে হয়তো খুন করে ফেলতে পারি। লাকিকে খুন করবে? কেন? ও একটা জঘন্য কাজ করতে আমাকে বাধ্য করেছিল। একটা খুন করতে ওকে আমি সাহায্য করেছিলাম। গ্রেগ, তুমি এসব কী বলছো? বিশ্বাস করো এভেলিন, আমি কি করছি তখন জানতাম না। ওর কথায় কেমিস্টের দোকান থেকে একটা কিছু কিনে দিয়েছিলাম আমি। সেটাও কি কাজে লাগাবে আমি জানতাম না। পরে ডাক্তারের একটা ব্যবস্থাপত্র আমাকে দিয়ে কপি করিয়ে নেয়। কবে হয়েছিল এসব? 4 বছর আগে। আমরা মাটিনিতে ছিলাম। গ্রেগের প্রথমা স্ত্রী। মানে, তুমি বলছো লাকি তাকে বিষ খাইয়েছিল? হ্যাঁ, আর আমি ওকে সাহায্য করেছিলাম। পরে বুঝতে পেরে ইভেলিন বাধা দিয়ে বলল, কাজ শেষ হলে নিশ্চয়ই লাকি তোমাকে বলে তুমিই ব্যবস্থাপত্র কপি করেছো, ওষুধ এনে দিয়েছো। তুমিও তার সঙ্গে ছিলে, তাই তো? হ্যাঁ, ও আমাকে বলেছিল সে নাকি লাকিকে অনুরোধ করেছিল তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে। সেই অনুকম্পার বশেই কাজটা করেছে। অনুকম্পার বশে খুন? আর তুমিও তাই বিশ্বাস করেছিলে? অত তলিয়ে ভাবিনি। আমি তখন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি। লাকি যখন গ্রেগকে বিয়ে করলো তখন তোমার ভুল ভাঙেনি? গ্রেগ জানতো না কিছু? কিছুই জানতো না। অবিশ্বাস্য, মোটেই বিশ্বাস করতে পারছি না। ইভেলিন, এডওয়ার্ড হিলিংটন সহসা আর্তনাদ করে উঠল। আমি এর থেকে মুক্তি চাই। ওই নচ্ছার মেয়েটা আমি যা করেছি তার জন্য এখনও আমাকে ব্যঙ্গ করে। ও জানে ওকে আমি মনে প্রাণে ঘৃণা করি, কিন্তু এমন ভাব করছে যেন আমি তার কাছে বাধা পড়ে আছি। ইভেলিন চিন্তিতভাবে ঘরে পায়চারি শুরু করলো। পরে এডওয়ার্ডের সামনে এসে বলল, তোমার আসল গোলমালটা আমি ধরতে পারছি এডওয়ার্ড। তুমি অতি আবেগপ্রবণ আর সরল মানুষ। সেই সুযোগ নিয়েই শয়তানি মেয়েটা তোমাকে তার ইচ্ছা মতো কাজে লাগিয়েছে। ব্যভিচারের পাপবোধ তোমার মধ্যে ছিল। তুমি লাকির সঙ্গে ব্যভিচারে লিপ্ত ছিলে। সে কারণেই খুনের মতলবে সে তোমাকে এমনভাবে কাজে লাগিয়েছে যাতে এই ব্যাপারে জড়িত বলে তুমি আরও অপরাধবোধে আচ্ছন্ন থাকো। কিন্তু এডওয়ার্ড, যা বললে সবই সত্যি না, তোমার বানানো। সত্য না হলে এভাবে তোমাকে বলতে পারে এভেলিন? আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। চলো এভেলিন, আমরা ইংল্যান্ডে ফিরে যাই। হ্যাঁ, তাই যাব, তবে এখনই নয়। কেন? বাকিটা দেখতে হবে। আমরা যেমন চলছি তেমনই চলব। আমাদের উদ্দেশ্য কোনোভাবেই যেন লাকি জানতে না পারে। বুঝতে পেরেছো এডওয়ার্ড? সন্ধ্যা উতরে গেছে, রাত নেমে আসছে শিকারী বিড়ালের মতো। সমাপ্তির সুর বাজছে হোটেলের স্টিল ব্যান্ডে। একে একে অতিথিরা ডাইনিং হল ছেড়ে শুতে চলে যাচ্ছে। ডাইনিং হলের পাশে খোলা চত্বরের প্রান্তে দুটো চেয়ারে পাশাপাশি বসে কথা বলছিল টিম আর ইভেলিন। মলির শরীর সম্পর্কে সব কথা জানিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছে ইভেলিন। শেষে বলল, আমার মনে হয় এখনই মলিকে ডাক্তার দেখানো দরকার। সেটা জানি, বলল টিম, কিন্তু ও কিছুতেই সেটা করতে দেবে না। মনে হয় ডাক্তারের নামে অকারণ একটা ভয় আছে ওর। তোমাদের পারিবারিক কাউকে এই সময় কাছে এনে রাখার সুবিধা নেই? সেরকম সুযোগ নেই কারোর সঙ্গেই, বিশেষ করে ওর মার সঙ্গে মলির বনিবনা নেই। তবে এই অবস্থাটাই ভালো বলে মনে হয় আমার। আমার মনে হয় এক ধরনের বাতিকে ভুগছে মলি। তা ঠিক নয়, স্নায়বিক কোনো ব্যাপার বলেই আমার মনে হয়। সেক্ষেত্রে তো একজন মনস্তাত্ত্বিকের পরামর্শ নিতে পারো। লাভ নেই, আমি ওসব আলোচনা করতে চাই না। ওর মাও মনস্তাত্ত্বিকের পেছনে কম ঘোরেনি। বলতে চাইছো ওদের পরিবারে এই ধরনের ব্যাপার ছিল, মানে মানসিক রোগ? হ্যাঁ, এইসব রোগ কিছুটা বংশানুক্রমিক, তবে তুলনায় মনে সুস্থই আমি বলবো। ওই মেজর প্যালগ্রেভের মৃত্যুর পর থেকেই যত গণ্ডগোল শুরু হয়েছে, একটা মানবিক ধাক্কা পেয়েছে। টিম, তুমি কি আমায় অনুমতি দিবে যদি আমি মলিকে নিউ ইয়র্ক বা মিয়ামিতে নিয়ে গিয়ে ভালো ডাক্তার দেখাতে চাই? তোমার প্রস্তাবের জন্য ধন্যবাদ এভেলিন। মলি ক্রমেই ভালো হয়ে উঠছে।
ও ঠিক আছে। ইতিমধ্যে বেশিরভাগ অতিথি নিজেদের বাংলোয় ফিরে গেছে। ইভিলিনও বিদায় নিয়ে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালো। দেখা গেল উপকূলের দিক থেকে সিঁড়ির কাছে হেঁটে আসছে মলি। শরীর কাঁপছিল থরথর করে, এলোমেলো হাঁটার ভঙ্গি। মলিকে দেখে চিৎকার করে উঠে টিম ও ইভিলিন ছুটে গেল তার দিকে। মলি ততক্ষণে সিঁড়ির মাথায় পৌঁছে দাঁড়িয়ে পড়েছে। হাত দুটো পেছনে রেখে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি ওকে দেখেছি, ও সামনের ঝোপটাতে। আমার হাত দেখো। ইভলিন মলির হাত টেনে ধরেই বোবা হয়ে গেল। দু হাত ভর্তি রক্তের দাগ। বুঝতে কষ্ট হলো না তার। কি হয়েছে মলি? আর্তনাদের স্বরে বলে উঠল টিম। কেমন টলে উঠল মলি, বলল, ওই ওখানে ঝোপের মধ্যে। টিম ইভলিনের দিকে তাকালো। মলিকে তার দিকে সামান্য ঠেলে দিয়ে দ্রুত সিঁড়ির দিকে ছুটে গেল। ইভলিন দু হাতে মলিকে জড়িয়ে ধরে বলল, শান্ত হও মলি, এখানে একটু বসো। মলি অবসন্নের মতো চেয়ারে গা এলিয়ে বসে পড়ল। হাত দুটো চোখের সামনে তুলে চিৎকার করে উঠল, ওহ, আমার কি হয়েছে? সব ঠিক হয়ে যাবে মলি, ভেবো না। টিম ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠে ওদের কাছে এসে দাঁড়ালো। তার মুখ থমথমে। ইভলিন সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালো। টিম বলল, আমাদের একজন কাজের মেয়ে ভিক্টোরিয়া, কেউ ওকে ছুরি মেরে খুন করেছে। মলি শুয়ে আছে বিছানায়। ওয়েস্ট ইন্ডিজ পুলিশের দুই ডাক্তার, ডক্টর রবার্টসন ও ডক্টর গ্রাহাম বিছানার এক পাশে। অন্য পাশে টিম দাঁড়িয়ে আছে। ডক্টর রবার্টসন মলির নাড়ি দেখছিলেন। কাছেই দাঁড়িয়ে আছে পুলিশ ইন্সপেক্টর ওয়েস্টন। ডক্টর রবার্টসন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন, বেশি সময় নেবেন না, মোটামুটি বক্তব্য শুনতে পারেন। ইন্সপেক্টর দু পা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, মিসেস কেন্ডলি, মেয়েটিকে আপনি কিভাবে দেখতে পেয়েছিলেন? ঝোপের মধ্যে একটা সাদা কিছু চোখে পড়ল। আমি তুলতে চেষ্টা করলাম, দু হাত রক্তে ভরে গেল। উপকূলের রাস্তায় আপনি কি করছিলেন? সমুদ্রে বাতাস ভালো লাগছিল। মেয়েটিকে আপনি জানেন? হ্যাঁ, ভিক্টোরিয়া বড় ভালো মেয়ে, খুব হাসতো, আরও হাসবে না। ডক্টর রবার্টসন বললেন, একটা ইঞ্জেকশন দিতে হবে, 24 ঘন্টার মধ্যে ওকে দিয়ে আর কিছু বলানো ঠিক হবে না। ধন্যবাদ, আমি পরে খবর নেব, বলে ইন্সপেক্টর বিদায় নিলেন। টেবিলের সামনে বসে থাকা দুজনের দিকে তাকিয়ে বিশাল দেহী সুদর্শন নিগ্রোটি বলে উঠল, শপথ করে বলছি, আমি আর কিছু জানি না, সবই বলেছি। দীর্ঘশ্বাস ফেলে ডেভেন্ট্রি মুখোমুখি চেয়ারে বসা গোয়েন্দা দপ্তরের ইন্সপেক্টর ওয়েস্টনের দিকে তাকালেন। ওয়েস্টনের ইঙ্গিতে নিগ্রোটি ঘর থেকে বেরিয়ে গেল। ওয়েস্টন বললেন, লোকটি যা জানে সবই বলেছে। মনে হয় ওরা দুজনে নির্দোষ। হ্যাঁ, ওদের দুজনের সম্পর্কেই ভালো ছিল, বললেন ডেভেন্ট্রি। ওদের মধ্যে আনুষ্ঠানিক বিয়ে হয়নি, দ্বীপে এরকমই হয়ে থাকে। ওদের দুটো বাচ্চা রয়েছে। ভিক্টোরিয়া এর মধ্যে ছিল বলে মনে হয় তোমার? ওয়েস্টন জানতে চাইলেন। খুব সম্ভব না, তবে আমার সন্দেহ খুনের ঘটনার কিছুটা মেয়েটা দেখে থাকবে। পিলের শিশি সম্পর্কে যতদূর জেনেছি, শিশিটা মিস্টার ডাইসনের। তার কথাটা একবার শোনা দরকার মনে হয়। একটু পরই গ্রেগরি হাসি মুখে ঘরে ঢুকলেন। আপনাদের সাহায্যের জন্য কি করতে পারি বলুন? ভিক্টোরিয়াকে আপনি চিনতেন? ওয়েস্টন জিজ্ঞেস করলেন। বিলক্ষণ, তার মৃত্যুটা খুবই দুঃখজনক। আমরা দুজনেই ওকে পছন্দ করতাম। মনে হয় পুরুষ সম্পর্কিত কোনো ঝগড়াঝাটি ছিল। গত রাতেই ওর সঙ্গে ঠাট্টা তামাশা করেছি। মিস্টার ডাইসন, আপনি একটা ওষুধ, সেরেনাইট নাম। হ্যাঁ, ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী আমি ওষুধটা খেতাম। বেশি রকমের ব্লাড প্রেশার আছে আমার। যতদূর মনে হয় এখানে কম লোকই তা জানে। হ্যাঁ, নিজের অসুস্থতা নিয়ে অনেকের মতো বলে বেড়ানো আমার অভ্যাস নয়। কতগুলো পিল আপনি খান? সারাদিনে 2 থেকে 3 বার। সবসময় কয়েক শিশির সঙ্গে রাখতে হয়। সেগুলো কোথায় রাখেন? সুটকেসে তালা দেওয়া থাকে, কেবল একটা বাইরে থাকে। শুনেছি সেই বোতলটা কিছুদিন থেকে খুঁজে পাচ্ছিলেন না। ঠিকই শুনেছেন, ভিক্টোরিয়াকে খুঁজে দেখতে বলেছিলাম। শিশিটা সর্বশেষ কোথায় ছিল? আমার বাথরুমের তাকে।
তারপর কি হলো? ভিক্টোরিয়া শিশিটা এনে দেয়, বলে মেজর প্যালগ্রিফের ঘরে খুঁজে পেয়েছিল। জানতে চেয়েছিলাম ওটা ওখানে গেল কি করে। উত্তরে ও কি বলেছিল? বলেছিল ও জানে না, তবে ওর হাবভাব দেখে সন্দেহ হয়েছিল। সব কথা আমাকে জানায়নি। সামান্য ব্যাপারটা নিয়ে আর মাথায় ঘামায়নি। ভেবেছিলাম ভুলবশত হয়তো কোথাও ফেলে এসেছিলাম। মেজর দেখতে পেয়ে তুলে এনেছিলেন, আমাকে পরে দেবেন বলে। এই ব্যাপারে আর কি জানেন আপনি? এইটুকুই জানি, মেয়েটি ছুরির ঘায়ে মারা গেছে শুনেছি। অবশ্য রাত কটায় মারা গেছে জানি না। আর শুনেছি মিসেস কেন্ডেল ওকে দেখতে পায়। বেচারি মলি খুবই ধাক্কা খেয়েছিল অবশ্যই। আচ্ছা, মিসেস কেনলিকে শেষ কখন দেখেন? পোশাক বদলাতে যাবার আগে। টেবিলে ছুরি চামচ ইত্যাদি সব গুছিয়ে রাখছিল। ঠাট্টা করার মেজাজেই ছিল। খুবই হাসি খুশি ভালো মেয়েও। ঠিক আছে, ধন্যবাদ মিস্টার ডাইসন। ভিক্টোরিয়া জনসন পেলে শিশিটা দেবার সময় আপনাকে আর কিছু বলেনি? বলেছেন? না, কেবল জানতে চেয়েছিল শিশিটা আমার কিনা। এরপর মিস্টার ডাইসন বিদায় নিলেন। খুবই বিবেচক মানুষ, নিজের নিরাপত্তার বিষয়ে খুবই সচেতন, বললেন ওয়ারস্টন। ওর সুযোগ কেমন মনে করেন? ডেভেন্ট্রি কি বলতে যাচ্ছিলেন, এমন সময় ঘরের বাইরে হই হট্টগোল শোনা গেল। পরক্ষণেই উর্দীপরা একজন পুলিশ কর্মচারী ঘরে ঢুকে জানালো, এখানকার একজন রাঁধুনি আপনাদের সঙ্গে দেখা করবে বলে জেদ ধরেছে। জরুরি কিছু নাকি জানাতে চায়। ওয়েস্টনের ইঙ্গিতে লোকটিকে ঘরে নিয়ে আসা হলো। মাথায় রাঁধুনির টুপি, গাঢ় রঙের লোকটিকে দেখে একজন কিউবান বলেই মনে হয়। লোকটি হড়বড় করে বলতে লাগলো, স্যার, উনি রান্নাঘর দিয়েই দেখেন বাগানে বেরিয়ে গেলেন। আমি স্পষ্ট দেখেছি স্যার, একটা ছুরি ছিল ওর হাতে, একটা ছুরি ধরা ছিল। শান্ত হও। ডেভেন্ট্রি বললেন, তুমি কার কথা বলছো? আমাদের মালিকের স্ত্রী স্যার, মিসেস কেনলি। হাতে একটা ছুরি ছিল। রান্নাঘর দিয়ে অন্ধকার বাগানের দিকে চলে গেলেন ঠিক রাতের খাওয়ার আগে, আর ফিরে আসেননি। এই হোটেলের পেছনে আমাদের সর্বস্ব ঢেলে দিয়েছিলাম। আমার আর মলির অনেক স্বপ্ন ছিল। দেখছি সবাই ডুবতে বসেছে। সবাই চলে যেতে চাইছে। জানি না এরপরে কি হবে। সব তাড়াতাড়ি মিটে গেলে বাঁচা যেত, বলল টিম। বুঝতে পারছি মিস্টার কেনলি, বললেন ইন্সপেক্টর ওয়েস্টন। আপনাদের উপর খুবই চাপ পড়ছে। বেচারি ভিক্টোরিয়া খুবই ভালো মেয়ে ছিল। মনে হয় প্রেম ঘটিত কিছু ছিল। হয়তো ওর স্বামী। আপনাদের যেমন দরকার আমাকে প্রশ্ন করুন। হ্যাঁ, তাই করছি। গত রাতে 10:30 পর থেকে যে কোনো সময় ভিক্টোরিয়ার জনসন নিহত হয়। সেই সময় গান বাজনা নাচ নিয়ে সকলেই মেতে উঠেছে, ইচ্ছে মতো ঘোরাফেরা করছে। হ্যাঁ, আমারও তাই ধারণা। অতিথিদের মধ্যে কেউ কেউ খুন করেছে বলে মনে হয়। টিম বলল, সবই তদন্ত সাপেক্ষ মিস্টার কেনলি। আপাতত একজন রাঁধুনি যে মন্তব্য করেছে সেই সম্পর্কে আপনার কি মত? ও, এনরিকো, সে কিউবার লোক। সে কি বলেছে? আপনার স্ত্রী লোকজন ডাইনিং রুমে পৌঁছানোর আগে রান্নাঘরের মধ্য দিয়ে বাগানের দিকে চলে গিয়েছিলেন। তার হাতে একটা ছুরি ছিল। মলির হাতে ছুরি? হতবাক টিম। লোকজনরা জিনিসপত্র অগোছালো করে রাখে, তাই মলি সবসময় গোছগাছ করে রাখত। কাঁচা চামচ ইত্যাদি সব। বাড়তি একটা চামচ বা কাঁটা হয়তো ওর হাতে ছিল। ডাইনিং রুমে আপনার সঙ্গে তার কথা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। কার সঙ্গে কথা বলছিল জানতে চেয়েছিলাম। কার সঙ্গে কথা বলছিলেন তিনি? গ্রেগরি ডাইসনের সঙ্গে। হ্যাঁ, উনিও সে কথা বলেছেন। গ্রেগরি ডাইসনের সঙ্গে? গ্রেগরি একটু গায়ে পড়ার স্বভাব আছে, বিশেষ করে মেয়েদের। মলি তাই বলেছিল। আমি বলেছিলাম লোকটাকে একটু করকে দেওয়া দরকার। ওদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছিল? ঠিক মনে পড়ছে না। সেরকম কিছু হয়েছিল বলে মনে হয় না। কিন্তু আপনার রাঁধুনি বলেছে আপনার স্ত্রী রান্নাঘর দিয়ে বেরিয়ে গিয়েছিল। তার হাতে একটা ছুরি ছিল। ওসব কল্পনা ছাড়া কিছু নয়। টিম অস্বস্তির সঙ্গে তাকালো। ডাইনিং রুমে খাবার সময় মলির হাতে ছুরি থাকাটা খুবই স্বাভাবিক। আপনার স্ত্রী ডাইনিং রুমে খাওয়ার সময় উপস্থিত ছিলেন? ও হ্যাঁ, আমরা দুজনে অতিথিদের আপ্যায়ন করি।
উনি উপকূলের পথ হয়ে আসছিলেন কেন বলতে পারেন? ডিনারের পরিশ্রমের পর একটু ঘুরে আসতে পছন্দ করত। তিনি যখন ফিরে আসেন তখন বোধহয় আপনি মিসেস হিলিংটনের সঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ, মলিকে নিয়ে হোটেল চালানো ইত্যাদি বিষয়ে কথা বলছিলাম আমরা। এরপর কি ঘটেছে বলুন? মলি ফিরে এসেছিল। তার হাতে রক্ত ছিল। মেয়েটাকে হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখে ও তাকে চলবার চেষ্টা করছিল। তাতে ওর হাতে রক্ত লেগে গিয়েছিল। আপনারা কি কিছু ইঙ্গিত করতে চাইছেন? ডেভিন্ট্রি বললেন, দয়া করে শান্ত হন। শুনলাম আপনার স্ত্রী শরীর ইদানিং ভালো যাচ্ছে না। বাজে কথা, ও ভালোই আছে। মেজর প্যালক্রিফের মৃত্যুতে স্বাভাবিকভাবেই কিছুটা বিপর্যস্ত বোধ করছিল। মিসেস কেনলি সুস্থ হয়ে উঠলে আমরা তাকে কিছু প্রশ্ন করতে চাই। অবশ্যই তাকে বিরক্ত করব না। জবাবে টিম চুপ করে থাকল। ইভলিন হিলিংটন শান্ত ধীর কণ্ঠে বললেন, টিম কেনলির সঙ্গে যখন আমি কথা বলছিলাম তখনই সিঁড়ি দিয়ে উঠে তার স্ত্রী খুনের কথা জানায়। টিম কেনলির সঙ্গে আপনার কী বিষয়ে কথাবার্তা হয়েছিল? অদ্ভুত প্রশ্ন, ঠিক মনে পড়ছে না। সম্ভবত ওদের ব্যবসা সংক্রান্ত। এরপর আর দু একটি বেশি প্রশ্ন করার দরকার হলো না। ইন্সপেক্টর ওয়েস্টন বললেন, ধন্যবাদ মিসেস হিলিংটন। আপনার কাছ থেকে কেবল বিষয়টা পরিষ্কার করে নিতে চাইছি মিসেস কেনলি। ডক্টর গ্রাহাম বলেছেন আপনি কথা বলার মতো সুস্থ হয়েছেন। আচ্ছা, মৃত মেয়েটিকে আপনি কিভাবে খুঁজে পেয়েছিলেন? শুনেছি ডিনারের পর আপনি একটু ঘুরতে বেরিয়েছিলেন। হ্যাঁ, প্রায় যাই। আপনি কোন দিকে হাঁটতে গিয়েছিলেন? তীরের দিকে রাস্তায়। তারপরে? হিবিস্কাস ছোপের মধ্যে কি যেন চোখে পড়ল হঠাৎ। আমি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে টানতে গেলাম। দেখতে পেলাম ভিক্টোরিয়া। রক্তে আমার হাত ভরে গেল। খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা। বেড়াতে যাওয়ার সময় হাতে কোনো ছুরি নিয়ে গিয়েছিলেন? ছুরি? ছুরি নিতে যাব কেন? আপনাদের রান্নাঘরে এক অধ্যস্থন কর্মচারী বলেছে আপনি যখন রান্নাঘর দিয়ে বাগানে গিয়েছিলেন আপনার হাতে একটা ছুরি ছিল। কিন্তু আমি তো রান্নাঘর হয়ে যাইনি। আপনি ডিনারের আগের কথা বলতে চাইছেন। আপনি টেবিলে ছুরি কাঁটা চামচ গুছিয়ে রাখছিলেন। মাঝে মাঝে করতে হয়। পরিচারকরা অনেক সময় কাঁটা বা ছুরি ঠিকঠাক রাখতে ভুল করে। ওই অবস্থাতেই সম্ভবত আপনি একটা ছুরি হাতে রান্নাঘর পার হয়ে গেছেন। মনে হয় তা করিনি। ভিক্টোরিয়া মেয়েটিকে কে মারতে পারে বলে আপনি মনে করেন? আমার কোনো ধারণাই নেই। ধন্যবাদ, আপাতত এইটুকুই। মলি বিদায় নিলে ডেভিন্ট্রি বলে উঠলেন, টেবিলে ছুরিকে খুনের অস্ত্র হিসেবে ভেবে নেওয়াটা কষ্ট কল্পনা ছাড়া কিছু নয়। কিন্তু মিস্টার ডেভিন্ট্রি, ছুরিটা মাংস কাটা ছুরি ছিল। রাতের মেনুতে মাংস ছিল, তাই সব ছুরি সানানো ছিল। না না, এইমাত্র যে মেয়েটির সঙ্গে কথা বললাম তাকে একজন হত্যাকারিণী ভাবা আমার পক্ষে সম্ভব নয় ওয়েস্টন। এ কথা বিশ্বাস করবার মতো অবস্থা এখনো হয়নি। এমন তো হতে পারে ডিনারের আগে বাগানে যাওয়ার সময় একখানা ছবি তুলে নিয়েছিলেন। অন্য মনস্কভাবেই হয়তো ব্যাপারটা করেছিলেন। মিসেস কেনলি কোথাও ছুরিটা ফেলে রেখে দিতে পারেন, অন্য কেউ সেটা খুঁজে পেয়ে। তবে এটা ঠিক, আমি নিজেও ওকে খুনি বলে ভাবতে পারছি না। ডেভিন্ট্রি চিন্তিতভাবে বললেন, তবে আমার ধারণা উনি যা জানেন তা সব বলেননি। আমি ভাবছি অন্য কথা। ডিনারের সময় স্বামী যেখানে থাকলেও স্ত্রী কেউ সেখানে দেখেনি। কারোর সঙ্গে তিনি দেখা করতে যান তুমি বলতে চাইছো? সম্ভবত ভিক্টোরিয়া জনসনের সঙ্গে, অথবা ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিল এমন কাউকে দেখে থাকবেন। নিশ্চয়ই গ্রেগরি ডায়সনের কথা ভাবছ। কিছু একটা করতেই হবে এবং নষ্ট করার মতো সময় হাতে নেই, এরকম একটা সিদ্ধান্ত নিলেন মিস মার্পল। ইতিমধ্যে অনেক কথাই তিনি জানতে পেরেছেন, তবে সেটুকু যথেষ্ট নয়। মিস্টার রাফায়েল তার নিজের বাংলোর সামনে বসেছিলেন। মিস মার্পলকে তিনি খবর পাঠালেন। তার নিজের বাংলো আর মিস্টার রাফায়েলের বাংলোর দূরত্ব কয়েক কদম মাত্র। মিস মার্পল ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে পড়লেন। আপনি আমাকে ডাকছিলেন? নিশ্চয়ই ডাকছিলাম, বললেন মিস্টার রাফায়েল। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। দ্বীপে যা সব অদ্ভুত ব্যাপার চলছে
নানার ফিসফাস কানে আসছে। এসবের একেবারে বাইরে রয়েছেন কেবল আপনি আর ওই পাদ্রী, মিস্টার প্রেসকট আর তার বোন। অবস্থার পরিপ্রেক্ষিতে এরকম ফিসফাস অস্বাভাবিক নয়, বললেন মিস মার্পল। দ্বীপের মেয়েটাকে ছুরিবিদ্ধ অবস্থায় ঝোপের কাছে পাওয়া গেল, বললেন মিস্টার রাফায়েল। সম্ভবত ওর ঈর্ষাঘটিত কোনো ব্যাপার। ওর সঙ্গী লোকটার হয়তো কোনো নতুন মেয়ে জুটেছিল। এই এলাকার যৌনজীবন এই ধরনেরই। আমার অবশ্য তা মনে হয় না। কর্তৃপক্ষ তা মানেননি। মেজর প্যালগ্রিভকে মনে হয় খুন করা হয়। আপনি কি মনে করেন? আমার আশঙ্কা সেটাই ঠিক কথা। হ্যাঁ, সম্পূর্ণ ঠিক। ক্যাভেন্ট্রির কাছে সবে শুনলাম আপনি ডক্টর গ্রাহামকে কিছু বলেছিলেন। সে ডেভিন্ট্রিকে তা জানায়। তখন যোগাযোগ করা হয় গোয়েন্দা বিভাগের সঙ্গে। তারা বুঝতে পারে ব্যাপারটা গোলমেলে, তাই মেজরের মৃতদেহ কবর থেকে তুলে পরীক্ষা করে। ওরা কি জানতে পেরেছে? ওরা জেনেছে প্যালগ্রেভকে বেশি মাত্রায় এমন কিছু খাওয়ানো হয়েছে যার সঠিক পরিচয় ডাক্তাররাই জানে। যতদূর সম্ভব জিনিসটা ডাইফ্লোর, হেক্সাগোনাল বা ইথাইল কার্বেনজোল জাতীয় কিছু। এসব বেশি মাত্রায় খাওয়াতে পারলে মৃত্যু নিশ্চিত। উপসর্গ দেখে বেশি রকমের ব্লাড প্রেশার বলেই মনে হবে। এক্ষেত্রে তাই সবই স্বাভাবিক বলে মনে হয়েছিল, তাই কেউ প্রশ্ন তোলেনি। আচ্ছা, মেজরের ব্লাড প্রেশার ছিল আপনাকে কখনো বলেছিল? না, আমাকেও বলেনি, অথচ সকালেই এটা মেনে নিয়েছিল। আমার ধারণা মেজর লোককে বলে বেড়াতেন মিস্টার ডাইসনের ব্লাড প্রেশার আছে, ওর স্ত্রী বলেছে। কাজেই ডাইসনের ঘরের ওষুধের শিশি মেজরের ঘরে রেখে বোঝানোর চেষ্টা হয়েছিল অতিরিক্ত ব্লাড প্রেশারের জন্যই তার মৃত্যু হয়েছে। আমারও তাই ধারণা, মিস মার্পল বললেন। সেই সঙ্গে রটনা করে দেওয়া হয় যে মেজর প্রায়ই লোককে তার ব্লাড প্রেশারের কথা বলে বেড়াতেন। এ ধরনের গল্প বানানো যায় খুবই সহজে। এখানে ওখানে কিছু কথা ছড়িয়ে দিলেই কাজ হাসিল হয়। অত্যন্ত ধূর্ত কেউ একজন কাজটা সাফল্যের সঙ্গে করেছে, মিস্টার রাফায়েল চিন্তিতভাবে বললেন। আমার ধারণা ওই মেয়েটা কিছু দেখেছিল কিংবা জানতে, আর সে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। তা নাও হতে পারে। কেউ হয়তো ওর মুখ বন্ধ করতে চেয়েছিল। এ পর্যন্ত সব ঠিক আছে। এরপর আপনার অভিমত কি শোনা যাক। আপনি আমার চেয়েও বেশি কিছু জানেন বলে আমার ধারণা। ব্যাপারটা আমার আগ্রহ জাগিয়ে তুলেছে। আমি লক্ষ্য করেছি মেজর প্রায়ই আপনার সঙ্গে গল্প করে কাটাতেন। অন্যরা বিশেষ আমল দিত না তাকে। মেজর আপনাকে কি বলেছিলেন? বেশ কিছু গল্প অনেককেই শোনাতেন মেজর। আমাকেও শুনিয়েছিলেন। বলেছিলেন তিনি একজনকে খুনিকে চেনেন, তার কাছে ছবি আছে। সেটা আমাকে দেখাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। কেন? কারণ আকস্মিকভাবে কাউকে চোখে পড়েছিল তার। ছবিখানা পকেট থেকে বার করে এনেও আবার ঢুকিয়ে ফেলেছিলেন। পরে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে কথা বলতে শুরু করেছিলেন। প্যালগ্রেভ কাকে দেখেছিলেন? সঠিক বলতে পারবো না। আমার বাংলোর সামনে বসেছিলাম। আমার সামনেই মেজর বসেছিলেন। তিনি যাই দেখে থাকুন, দেখেছেন আমার বাম কাঁধের উপর দিয়ে। হ্যাঁ। আপনার ডান দিকের পেছনের পথ ধরে কেউ আসছিল? হ্যাঁ, মিস্টার আর মিসেস ডাইসন আর হিলিংটন দম্পতি। ওই রেখা বরাবর আপনার বাংলোটাও চোখে পড়ে। ওহো, তাহলে আমার এস্থার ওয়াল্টার্স আর জ্যাকসনকেও এর মধ্যে ধরা যায়। এদের দুজনে যে কোনো একজনের পক্ষে বাংলো থেকে বেরিয়ে আসা বা ঢুকে পড়া সম্ভব আপনার অজান্তেই। হ্যাঁ, সেটা সম্ভব ছিল। আমি অবশ্য সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দেখিনি। তাহলে দেখা যাচ্ছে ডায়সন আর হিলিংটনরা এবং এস্থার আর জ্যাকসন, এদের কেউ একজন খুনি। আবার আমিও হতে পারি। মিস মার্পল হাসলেন। বললেন, মেজর খুনিকে একজন পুরুষ বলে উল্লেখ করেছিলেন। ফলে ইভলিন, লাকি আর এস্থার ওয়াল্টার্সকে আমরা বাদ রাখতে পারি। ব্যাপারটা এরকম ঘটেছিল বলে মনে হয় মেজর পকেট থেকে ছবিটা বের করে লোকটির মুখে দৃষ্টি বুলিয়ে মুখ তুলিয়ে অবিকল একই মুখ দেখতে পেয়ে যান। অতটা না হলেও হয়তো সেই মুখের আদলে তিনি দেখতে পান। হ্যাঁ, এটাও সম্ভব, মিস্টার রাফায়েল বললেন। নিশ্চিত চমকে গিয়েছিলেন মেজর, এবং সঙ্গে সঙ্গেই ছবিটা পকেটে ঢুকিয়ে দিয়ে অন্য প্রসঙ্গে গল্প জুড়েছিলেন। এ ব্যাপারে আমি নিশ্চিত যে পরে এক সময় তিনি ছবিটা ভালো করে পরীক্ষা করে দেখতেন আর লোকটাকেও দেখে মিলিয়ে সিদ্ধান্ত করার চেষ্টা
করতেন দুজনে, একই ব্যক্তি কিনা। এটাও সম্ভব বলে আমি মনে করি। কথা শেষ করে মিস্টার রাফায়েল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিস মার্পলের দিকে। পরে আবার বললেন, যাই হোক, এবার আপনি কি ভাবছেন তা জানতে ইচ্ছে করে। ঘটনাগুলোর পেছনে জোরালো কোনো উদ্দেশ্য আছে বোঝা যাবে যদি খুব শিগগিরই আরেকটা খুনের ঘটনা ঘটে যায়। চমকে উঠলেন মিস্টার রাফায়েল কথাটা শুনে। বললেন, ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলুন। বুঝিয়ে বলার ব্যাপারে আমার খুব একটা দক্ষতা নেই মিস্টার রাফায়েল, তবে মেজরের গল্পটা নিশ্চয়ই আপনার মনে আছে। একজন স্ত্রীলোক খুন হয়েছিল। কিছু সময় পরে একই রকম পরিস্থিতিতে আরও একটা খুনের ঘটনা ঘটে। অন্য নামের একজন ভদ্রলোকের স্ত্রী একই রকম অবস্থায় মারা যান। এরপর থেকে আমি যা বুঝতে পারছি তা হলো খুন করা খুনের অভ্যাসে পরিণত হয়েছিল। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, কোনো লোক একবার কোনো খারাপ কাজ করেই রেহাই পেয়ে গেলে স্বভাবতই তার উৎসাহ বৃদ্ধি পায়। ব্যাপারটাকে সহজ করে সে ভাবতে থাকে, ফলে সে আবার অপরাধ করতে উৎসাহী হয়। তবে প্রতিবারই সে নিজের নাম আর ঘটনাস্থল বদলে নেবে। আমি ঠিক ভাবছি কিনা বুঝতে পারছি না। মিস্টার রাফায়েল কোনো মতামত ব্যক্ত করেন না। তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করতে থাকেন। ঘটনার স্রোত যদি এরকমই হয়, তাহলে খুনি এখানেও স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বলে ধরে নেওয়া যায়। আর যদি অল্প দিনের মধ্যেই এমন কোনো খুনের ঘটনার মতলব এঁটে থাকে, তাহলে সে কখনোই চাইবে না মেজর প্যালগ্রেভ লোককে খুনের কাহিনী শোনায় কিংবা ছবি দেখিয়ে বেড়ায়। কথা শেষ করে মিস্টার রাফায়েলের দিকে কাতরভাবে তাকালেন মিস মার্পল। তাহলে তো দেখছি, ধীরে ধীরে বললেন মিস্টার রাফায়েল, যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করা দরকার। হ্যাঁ, তবে সে ঘটনা শেষ হয়ে গেছে। এখন ভবিষ্যতের কথাই ভাবতে হবে আমাদের। কেননা মেজর প্যালগ্রিফকে সরিয়ে দেওয়া হয়েছে, ছবিটা নষ্ট করা হয়েছে। এবারের লোকটা তার ছক মতো এগিয়ে যাবে। এখন আমাদের ঠেকাতেই হবে মিস্টার রাফায়েল, আর ঠেকাতে হবে আপনাকে। আমাকে কেন? কারণ আপনি অর্থবান এবং গুরুত্বসম্পন্ন ব্যক্তি। আমাকে এখানে কেউ জানে না। আপনার কথা লোকে গুরুত্ব দেবে। বেশ, আপনি এখানেই থেকেই সব ব্যাপার ফয়সালা করুন। হিলিংডন, ডায়সন আর আমার লোক জ্যাকসন, এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে খুনি হতেই হবে। এই ব্যাপারে এখনও আমি নিশ্চিত নই, বললেন মিস মার্পল। কেন নয়? তিনজন সন্দেহভাজন আমাদের সামনে রয়েছে। তাদের একে একে যাচাই করে দেখা চলতে পারে। তাহলে হয়তো একজন কাউকে বিশেষভাবে চিহ্নিত করতে পারবেন, বললেন মিস্টার রাফায়েল। কিন্তু এডওয়ার্ড হিলিংডন এবং জ্যাকসনকে নিয়ে বিচার করে কোনো সন্তোষজনক মীমাংসায় পৌঁছানো সম্ভব হলো না। ওদের আলোচনার মধ্যেই এস্থার ওয়াল্টার্স সেখানে এলো। মিস্টার রাফায়েল তার দিকে তাকিয়ে কৃত্রিম স্বরে বললেন, এতক্ষণে এলে? কোথায় আটকা পড়েছিলে? সকলেই চলে যাবার জন্য তাড়াহুড়ো করছে, এইসব নিয়েই, বলল এস্থার। চলে যেতে চাইছে কি ওই খুনের জন্য? তাই মনে হচ্ছে। টিম কেন্টলি বেচারা খুবই চিন্তায় পড়ে গেছে। ব্যবসাটা সবে জমে উঠতে শুরু করেছিল। খুবই স্বাভাবিক। আমরাও এতক্ষণ খুনের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। মনে হলো এস্থার ওয়াল্টার্স চমকে উঠল। সে মিস মার্পলের দিকে তাকালো। মিস্টার রাফায়েল বললেন, মিস মার্পলকে বুঝতে আমি ভুল করেছিলাম। ইনি অন্য বয়স্ক মহিলাদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। ইনি চোখ কান যথাযথ ব্যবহার করতে জানেন। বাংলোর বারান্দা থেকে একটা চেয়ার টেনে এনে বসল এস্থার। মিস্টার রাফায়েল বললেন, আমরা মৃত মেজরের গল্পের ঝুলির বিষয়ে আলোচনা করছিলাম। ওহ, ওর গল্পের ভয়ে আমি এড়িয়ে থাকার চেষ্টা করতাম। তিনি কি তোমাকে কোনো খুনির বিষয়ে কিছু বলেছিলেন? প্রশ্ন করলেন মিস্টার রাফায়েল। হ্যাঁ, অনেকবার বলেছিলেন। গল্পটা ঠিক কীরকম আমাদের শোনাও তো। আমার মনে হয় খবরের কাগজে কোনো খুনের ঘটনার খবর থেকে প্রথম প্রসঙ্গটা উঠেছিল। বলেছিলেন একজন খুনিকে মুখোমুখি দেখেছিলেন, আর বলেছিলেন আমাকে একজন খুনির ছবি দেখাবেন। কোনো ছবি তিনি দেখেছিলেন তোমাকে? না, ফটো দেখাননি। তবে আমি ধরে নিয়েছিলাম তিনি যে কাহিনী আমাকে বলেছিলেন, ফটোটা সে কাহিনীতে বলা খুনিরই। এই সময় আর্থার জ্যাকসন নিঃশব্দে সেখানে এসে দাঁড়ালো। আপনার মালিশের সময় হয়েছে স্যার। মিস্টার রাফায়েল বললেন, চলো তাহলে। দক্ষ হাতে জ্যাকসন হুইল চেয়ার ঘুরিয়ে নিল। মিস মার্পলও উঠে দাঁড়িয়ে তীরের পথ ধরে হাঁটতে লাগলেন।
সমুদ্রতীর আজ প্রায় ফাঁকাই ছিল। গ্রেস জলের মধ্যে আলোড়ন তুলছিলেন। লাকি বালির ওপর শুয়ে রোদ স্নান নিচ্ছেন। হেলিংডনরা কেউ নেই। ক্যানন প্রেসকট আর মিস প্রেসকট দুটো চেয়ারে পাশাপাশি বসেছিলেন। মিস মার্পল এগিয়ে এসে মিস প্রেসকটের চেয়ারে পাশে বসলেন। লোকজন নাকি সব চলে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওহ, খুবই দুঃখজনক অবস্থা, বললেন তিনি। মিস প্রেসকট বললেন, কেনলিরা এদের অবশ্য সর্বস্ব হোটেলের জন্য ঢেলেছে। যাই ঘটুক, এটা তাদের চালিয়ে যেতেই হবে। মেয়েটি খুবই মিষ্টি, বললেন মিস মার্পল, কিন্তু ওর মায়ের মতোই স্নায়বিক হয়ে পড়েছে। ওর পরিবারের সবাই আমাদের দিকেই থাকে, বললেন প্রেসকট। মিস প্রেসকট বললেন, জানেন, একবার একটা নিতান্ত অযোগ্য লোককে বিয়ে করবে বলে মলি উতলা হয়ে উঠেছিল, কিন্তু বাড়ির লোকের বাধায় তার সম্ভব হয়ে ওঠেনি। এরপরেই ভাগ্যক্রমে মলির দেখা হয় টিমের সঙ্গে। এরকম তো কতই হয়, বললেন মিস মার্পল। আপনারা তো বেশ কয়েক বছর ধরে এখানে আসছেন, তাই না? নিশ্চয়ই হিলিংডন আর ডাইসনদের ভালোই জানেন। তা বলতে পারেন, মিস প্রেসকট জবাব দিলেন। মেজর প্যালগ্রেভ একটা অস্বাভাবিক কাহিনী আমাকে শুনিয়েছিলেন, কিন্তু কানে কম শুনে বলে সেই কাহিনী ভালোভাবে বুঝতে পারিনি। আপনি কি বলতে চাইছেন জানি, এ সম্পর্কে অনেক রটনা শোনা গিয়েছিল। মানে যখন, হ্যাঁ, প্রথম মিসেস ডাইসন মারা যান, আচমকা রোগের আক্রমণে মারা যাওয়াতে লোকের মনে সন্দেহ দেখা দিয়েছিল। তারপর, বললেন মিস মার্পল। সেই তরুণীর নাম ছিল মিস গ্রেটোরেক্স। মিস ডাইসনের সম্পর্কিত বোন ছিল সে। তাদের মধ্যে বনিবনা ছিল না বলেই শোনা গিয়েছিল। আরও রটনা হয়েছিল এডওয়ার্ড হিলিংডন নাকি স্ত্রীর জন্য কেমিস্টের কাছ থেকে কিছু কিনে এনেছিলেন। ও, তিনিও এর মধ্যে ছিলেন? দারুণভাবে জড়িত ছিলেন। মিস গ্রেটোরিক্স আর নাকি দুজনকে দুজনের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিলেন। পুরুষও দুজন ছিল, গ্রেগরি ডাইসন আর এডওয়ার্ড হিলিংডন। সে কেমিস্টের ব্যাপার জানাজানি হলো কি করে? ওরা সে সময় মার্টিনিতে ছিল। ফরাসিরা ওষুধপত্রের ব্যাপার অনেক শিথিল। কেমিস্ট্রি হয়তো কাউকে কিছু বলে থাকবে। কিন্তু এর মধ্যে কর্নেল হিলিংটন কেন জড়ালেন, বলতে চাইলেন মিস মার্পল। আমার ধারণা তাকে যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, স্ত্রীর মৃত্যুতে 1 মাসের মাথায় গ্রেগরি ডাইসন বিয়ে করেন। মেজর প্যালগ্রেভ আপনাকে এরকম কিছু বলেছিলেন? হ্যাঁ, একদিন ওকে দেখিয়ে বলেছিলেন, দেখুন, ওই মেয়ে মানুষটি একজনকে খুন করেও কেমন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। সেই সময় ডাইসন আর হিলিংটনরা কাছাকাছি টেবিলেই বসেছিলেন। আমার খুব ভয় হচ্ছিল তারা না কথাগুলো শুনে ফেলে। মেজরকে কোনো ছবির কথা বলেছিলেন? ঠিক মনে পড়ছে না। এই সময় ইভেলিন হিলিংটন ওদের চেয়ারের পাশে এসে দাঁড়ালেন। সুপ্রভাত জানিয়ে আবার তীরের পথ ধরে এগিয়ে গেলেন। গল্পের আসবে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির লেখা ক্যারিবিয়ান মিস্ট্রি। আজ ছিল 2য় পর্ব। আপনারা নতুন যারা আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আশেপাশের সবাইকে জানাবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।